আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের কিন্তু অ্যাডমিশন সিজন প্রায় শেষের দিকে। তোমাদের অনেকগুলো ভর্তি পরীক্ষা সামনে রয়েছে, কৃষিগুচ্ছ, রাবি এবং গুচ্ছ ভর্তি পরীক্ষা। তো তোমাদের এখানে অনেকের একটা কমন প্রশ্ন থাকে যে ভাই আমি যদি শুধুমাত্র প্রশ্ন ব্যাংক সলভ করে যাই তাহলে আমি কতটুকু প্রশ্ন কমন পাবো এবং এইটা দিয়ে আমার কি চান্স পাওয়া পসিবল হবে কিনা, এবং বিগত বছরগুলোতে আসলে কত পার্সেন্ট প্রশ্ন কমন এসে থাকে প্রশ্ন ব্যাংক থেকে, এই বিষয়গুলো তোমরা জানতে চাও। এবং এই ভিডিওর শেষে তোমাদের পড়ার স্ট্র্যাটেজি সম্পর্কে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ তোমরা এই মুহূর্তে এসে তোমার পড়াটা কিভাবে গুছাবা এটা তোমরা অবশ্যই একটা ধারণা পাবা। ঠিক আছে, তো চলো আমরা ভিডিওটা শুরু করি। তো প্রথম কথা হচ্ছে, দেখো ভাই, প্রশ্ন ব্যাংক সলভ করো আর বই পড়ো, যেটাই পড়ো না কেন, তুমি যদি ভর্তি পরীক্ষাতে চান্স পেতে চাও এবং তোমার যে স্ট্যান্ডটা, ঠিক আছে, পজিশন যদি অবশ্যই মেরিটের মধ্যে রাখতে চাও, ওয়েটিং থেকে হোক বা যেভাবে হোক চান্সটা পেতে চাও, তাহলে তোমার মূল কারণটা হচ্ছে, প্রথম যে শর্ত সেটা তোমাকে অবশ্যই তোমার কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, এবং এই কনসেপ্টটা তুমি বই পড়ে ক্লিয়ার করতেছো নাকি প্রশ্ন ব্যাংক ক্লিয়ার করছো এটা হচ্ছে তোমার ব্যাপার। এখন তুমি যদি প্রশ্ন ব্যাংকটা ভালো মতো সলভ করো এবং প্রশ্ন ব্যাংকটা সলভ করে তোমার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে ওই বিষয়ে, তাহলে অবশ্যই তুমি প্রশ্ন ব্যাংক সলভ করেও কিন্তু ভালো একটা মার্ক তুলতে পারবা, কারণ ওই বিষয়ে তোমার একটা সম্যক জ্ঞান তুমি পাচ্ছ। বাট তুমি প্রশ্ন ব্যাংক মুখস্থ করে গেলা, প্রশ্নগুলো মুখস্থ করলা, বাট ওই যে প্রশ্নের যে টপিকটা, ওই টপিকের সময় তোমার নলেজটা খুবই কম, তুমি ওইটার বেসিক কনসেপ্ট তোমার জানা নেই। তো তোমার প্রশ্নটা তোমাকে যেভাবে বিগত বছরে আসছে ওইভাবে তো তোমাকে প্রশ্ন দিবে না, হয়তো ওই টপিক থেকে প্রশ্নটা আসবে, বাট প্রশ্ন একটু মডারেশন হয়ে আসবে। কিন্তু তোমার যদি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে তো তুমি তো আসলে অ্যান্সার করতে পারবা না। ঠিক আছে, তো তুমি যদি প্রশ্ন ব্যাংক পড়ো বা যাই পড়ো না কেন, তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, এবং কনসেপ্ট যদি তুমি ক্লিয়ার রাখতে পারো তাহলে অবশ্যই তুমি যদি প্রশ্ন ব্যাংকও পড়ো, বই পড়ো, যেটাই পড়ো না কেন, তোমার কিন্তু চান্স হয়ে যাবে। এবং কিছু কিছু ক্ষেত্রে তোমাকে অবশ্যই মূল বইয়ের দিকে দেখতে হবে। যেমন আমরা যদি তোমাকে বলি যে এগ্রির কথা, ঠিক আছে, কৃষিগুচ্ছ, তো কৃষিগুচ্ছে তোমার যে বায়োলজি অংশ, কৃষিগুচ্ছে যে বায়োলজি অংশ, এই যে বায়োলজি, এই বায়োলজি তুমি যদি মূল বইটা ভালো করে না পড়ো, ঠিক আছে, বায়োলজি তুমি যদি মূল বই ভালো করে না পড়ো, বায়োলজি তুমি ভালো মার্ক তুলতে পারবে না। কারণ দেখো, এই বছর কিন্তু তোমাদের বাকিবি প্রশ্ন করবে, এবং বাকিবির বিগত বছরের প্রশ্নগুলো তুমি যদি দেখে থাকো, শুধুমাত্র এগ্রি না, তোমার যে রাবি এবং গুচ্ছ তিনটাতেই তুমি যে বায়োলজির প্রশ্নটা অ্যান্সার করবা, ঠিক আছে, তিনটাতেই যে বায়োলজি প্রশ্নটা অ্যান্সার করবা। তো বায়োলজি প্রশ্নের ক্ষেত্রে তোমার যদি মূল বইয়ে ধারণা না থাকে, তো মূল বইয়ের যে টপিকগুলো, অর্থাৎ বায়োলজির যে টপিকগুলো, সেগুলো তুমি যদি ভালো মতো না জানো, তো বিগত বছরের প্রশ্ন থেকে খুব কম রিপিট আসে। হ্যাঁ, এখানে কিন্তু প্রশ্নগুলো তুমি দেখবা যে আমাদের বায়োলজি বইয়ে অর্থে অনেক তথ্য দেওয়া আছে, তো প্রশ্ন যে রিপিট করতে এরকম কিন্তু কারণ নেই। কিন্তু আমি যদি তোমাকে বলি যে রসায়নের ক্ষেত্রে বা অর্থের ক্ষেত্রে, গণিতের ক্ষেত্রে কিন্তু আমাদের সীমিত কিছু টপিক থাকে যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, যেই টপিকগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে। তো তুমি যদি পদার্থ, রসায়ন এবং গণিত এই তিনটা বিষয় যদি প্রশ্ন ব্যাংকটা খুব ভালো মতো বোঝার চেষ্টা করো, প্রশ্ন ব্যাংকটা যদি টাইপ ওয়াইজ সলভ করার চেষ্টা করো, তাহলে তোমাদের মোটামুটি তোমার ফিজিক্স, হ্যাঁ, কেমিস্ট্রি এবং ম্যাথ, এই তিনটা সাবজেক্ট কিন্তু কভার হয়ে যাবে। এই তিনটা সাবজেক্ট তোমার কভার হয়ে যাচ্ছে তোমার শুধুমাত্র কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করলে। কিন্তু তোমার যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে বায়োলজিতে এসে, ঠিক আছে। তো বায়োলজি পার্টটা তুমি যদি ভালো করতে চাও, বা বায়োলজি তারা দাগাবা, দেখো কৃষিগুচ্ছে কিন্তু বায়োলজিতে তোমার এখানে কত, কৃষিগুচ্ছে প্রায় 30 মার্ক কৃষিগুচ্ছে, তার মানে একটা হিউজ একটা মার্ক তোমার কিন্তু থাকতেছে। তো এই মার্কটা তুমি যদি ভালো করতে যাও, যারা মেডিকেল প্রিপারেশন তোমরা নিছিলা, তো তোমাদের কিন্তু মূল বইটা অনেক বেশি আয়ত্তে আছে, তো তোমরা এখানে মোটামুটি ভালো করতে পারবা। বাট যাদের মূল বই পড়া নাই তারা কি করবা? তো ভাই এখন যেহেতু তোমরা এতদিন মূল বই পড়ো নাই, তো এখন তোমাদের কি করণীয়, ঠিক আছে, তো যেহেতু এতদিন তোমরা মূল বইটা পড়তে পারো নাই, তো তোমার চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট তুমি দাগানো একটা বই কালেক্ট করা, ঠিক আছে, অ্যাটলিস্ট দাগানো একটা বই কালেক্ট করা, ঠিক আছে, দাগানো বই একটা কালেক্ট করা। তো দাগানো বই ভাই কি, কোন দাগানো বই? যে কোনো দাগানো বই, তোমার যদি মেডিকেলের দাগানো বই থাকে সেটাও তুমি কালেক্ট করতে পারো, তোমার যদি ভার্সিটি এর দাগানো বই থাকে সেটাও তুমি কালেক্ট করো, যে কোনো একটা দাগানো বই তুমি কালেক্ট করো, ঠিক আছে, কারণ তোমার প্রত্যেকটা লাইন পড়ার মতন কোনো সময় নেই। তো তোমাকে বইয়ের যে গুরুত্বপূর্ণ লাইনগুলো সেগুলো আইডেন্টিফাই করতে হবে। তো কই থেকে পাবা? যে কোনো একটা কোচিং সেন্টারে দেখবে যে মেডিকেল ভার্সিটি এগুলো পিডিএফ মানে ফ্রিতেই পাওয়া যায়, তুমি গুগলে সার্চ দিয়ে দেখবে দাগানো বই অনেকগুলো, উদ্ভাস, উন্মেষ বা অন্যান্য ইয়াগুলোর দাগানো বইগুলো পেয়ে যাবে। তো ওই একটা দাগানো বই থেকে তুমি ওই অধ্যায়ের কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে মার্ক করা অধ্যায়গুলো, এই অধ্যায়গুলো অ্যাটলিস্ট রিভিশন দেওয়ার চেষ্টা করো। এই অধ্যায়গুলো রিভিশন দাও, রিভিশন দিয়ে দেন তুমি কোশ্চেন ব্যাংক যখন পড়বা, যে কোনো ভার্সিটিকে, তুমি যদি কৃষিতে পরীক্ষা দাও তাহলে কৃষিতে পরীক্ষা দিচ্ছ, তার মানে যে তোমার শুধুমাত্র এগ্রির কোশ্চেন ব্যাংক সলভ করবা তা কিন্তু না, তোমাকে এগ্রির পাশাপাশি বিভিন্ন যে ভার্সিটি কোশ্চেন ব্যাংক, যেমন রাবি কোশ্চেন ব্যাংক, ঢাবি কোশ্চেন ব্যাংক, ঠিক আছে, এছাড়া গুচ্ছ কোশ্চেন ব্যাংক, অর্থাৎ তুমি যত পারো, তুমি যদি কোশ্চেন ব্যাংক সলভ করতে চাও তো তোমাকে সকল ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। শুধুমাত্র রাবির কোশ্চেন ব্যাংক সলভ করলে বা শুধুমাত্র কৃষির প্রশ্ন ব্যাংক সলভ করলে, শুধুমাত্র গুচ্ছের প্রশ্ন ব্যাংক সলভ করলে তুমি কিন্তু এখানে ভালো করবা না, ঠিক আছে। তুমি যদি প্রশ্ন ব্যাংক সলভ করতে চাও তো তোমাকে সকল ইউনিভার্সিটি অর্থাৎ সকল কোশ্চেন ব্যাংক মোটামুটি একটা আয়ত্ত রাখতে হবে, ঠিক
আছে। এই ক্ষেত্রে তোমাকে ভার্সিটি কোশ্চেন ব্যাংক, যেখানে ঢাবির প্রশ্ন, রাবির মানে তোমাকে সকল টাইপের প্রশ্নগুলো ভালো মতো জানতে হবে, তারপরে তুমি কিন্তু বইটা অ্যান্সার করতে পারবা। তো তোমার যদি মূল বই পড়া না থাকে, তোমাকে অবশ্যই সকল ইউনিভার্সিটির প্রশ্নগুলো এবং প্রশ্নের যে ব্যাখ্যাগুলো, এই ব্যাখ্যাগুলো ভালো মতো জানতে হবে। দেখবা যে লিটারালি তোমার ওই বই পড়ার সময় কিন্তু যতটুকু সময় লাগবে অতটুকু সময় কিন্তু লেগে যায়। তো আমি তোমাকে সাজেস্ট করবো যে বায়োলজির ক্ষেত্রে তোমরা যারা কৃষিগুচ্ছ, গুচ্ছ এবং গুচ্ছে তোমার বায়োলজি অংশটা আগাবা, তাদের অবশ্যই মূল বইটাকে প্রাধান্য দেওয়া, ঠিক আছে। বাকি যে সাবজেক্টগুলো তোমার যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটা সাবজেক্ট তুমি মোটামুটি কোশ্চেন ব্যাংক ভালো করে কভার করলেই এখানকার যে টাইপগুলো দেখবা যে কিছু যে টাইপগুলো, এই টাইপগুলো মোটামুটি কভার হয়ে যায়, ঠিক আছে। তো তুমি যদি টাইপ ওয়াইজ কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করো, ঠিক আছে, টাইপ ওয়াইজ কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেনগুলো বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করো এবং ওই টাইপ থেকে দেখবা যে বেশি বেশি প্রশ্ন চলে আসে, ঠিক আছে। তো এটা কি হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটা সাবজেক্টের ক্ষেত্রে। কিন্তু বায়োলজি পার্টের জন্য তোমাকে অবশ্যই মূল বইটা ভালো করে দেখতে হবে। বিশেষ করে রসায়নেও অনেক সময় তোমাদের মূল বইটা দেখা লাগে, কিন্তু আমাদের রসায়নের ক্ষেত্রে যারা মেডিকেল প্রিপারেশন নেয় বা মেডিকেল পরীক্ষা দেয়, সেই ক্ষেত্রে মূল বইটাকেই বেশি গুরুত্ব দেওয়া লাগে। বাট আমরা যদি ভার্সিটি থেকে আসি, তাহলে আমাদের মোটামুটি কোশ্চেন ব্যাংকের যে টপিকগুলো, ওই টপিকগুলো যদি আমরা একটু ভালো মতো অ্যানালাইসিস করতে পারি, তাহলে আমাদের মোটামুটি কেমিস্ট্রি কভার হয়ে যায়। এবং ফিজিক্স পার্টটা দেখো, ফিজিক্স পার্ট আসলে তোমার বই থেকে পড়ার মতো আসলে কি আছে, বই থেকে তুমি পড়তে পারবো শুধুমাত্র থিওরি পার্ট, ঠিক আছে। বই থেকে তোমার মতো থিওরি পার্ট পড়তে পারবো এবং এক্সাম্পলের যে ম্যাথগুলো, এগুলো তুমি বই থেকে দেখতে পারো। বাট মোস্ট অফ দ্য প্রিপারেশন তোমার এখানে কি হবে, তোমার এখানে কোশ্চেন ব্যাংক সলভ করতে, ঠিক আছে, কিউবি সলভ করতে হবে। ফিজিক্সের ক্ষেত্রে তোমাকে অবশ্যই তোমার যে মেজরিটি প্রিপারেশন, সেটা তোমাকে অবশ্যই কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। তুমি যে কোনো কোর্সে ভর্তি হও বা যেখানেই পড়াই, তোমাকে দেখবা যে কোশ্চেনের উপর কিন্তু জোর দেয়, কারণ ফিজিক্সে আমাদের কি ম্যাথমেটিক্যাল টার্মগুলো, আমাদের কনসেপচুয়াল প্রশ্নগুলো কিন্তু বেশি এসে থাকে। তো এখানে থিওরির পাশাপাশি একক মাত্রা, সেগুলো তো বই থেকে পড়াই লাগে। বাট যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো, যেগুলোতে আমাদের প্রবলেমটা বেশি হবে, সেগুলোর জন্য তোমাকে করতে হবে বেশি বেশি কোশ্চেন সলভ করতে হবে। কোশ্চেন সলভটা কীভাবে করবা, কোশ্চেন সলভটা তুমি চেষ্টা করবে অবশ্যই টাইপ ওয়াইজ সলভ করা, ঠিক আছে। অবশ্যই কি করবা, টাইপ ওয়াইজ সলভ করা। তো একটা কোশ্চেন ব্যাংক তুমি যখন টাইপ ওয়াইজ সলভ করবা, তো ওই টাইপের সম্পর্কে তোমার ভালো একটা ধারণা থাকবে যে আমি এই টাইপের প্রশ্নগুলো আসলে আমার এভাবে সলভ করতে হবে। এবং এই টাইপটা সলভ করতে গিয়ে তোমার যে সকল কনসেপ্ট, যে সকল সূত্রগুলো জানা দরকার, সেগুলো তুমি জানবা, যে সকল বেসিকগুলো জানা দরকার, সেগুলো তুমি জানবা। তাহলে দেখবে যে মোটামুটি ফিজিক্সের ক্ষেত্রে তোমার ভালো করা যাবে। তো ফিজিক্সে যদি তুমি ভালো করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই কোশ্চেন ব্যাংক সলভ করতেই হবে, মাস্ট তোমাকে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে এবং সকল টাইপের প্রশ্ন সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। কারণ তুমি যে কোনো ভর্তি পরীক্ষাতে দিয়ে যাও, ফিজিক্সের ক্ষেত্রে দেখবে যে প্রশ্ন মডারেশনটা বেশি হয়ে থাকে। 2022 সালে কৃষিতে যখন প্রশ্ন কঠিন হয়েছিল, দেখবে যে ফিজিক্স প্রশ্ন অনেক বেশি মডারেশন হয়েছিল। এবং রাবিতে তুমি যদি দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেখানে যদি প্রশ্ন কঠিন হয়ে থাকে, ওই ফিজিক্স পার্টটা দেখবে মডারেশন করে ফেলে। হ্যাঁ, এছাড়া গুচ্ছেও দেখবে যে ফিজিক্স পার্টে মডারেশন চলে আসে। তো এই যে মডারেশনটা কিন্তু ফিজিক্সে অনেক বেশি করা যায়। তো ফিজিক্সে যেহেতু মডারেশন করা পসিবল, তো তোমাকে অবশ্যই কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার রাখতে হবে এবং এই টাইপ থেকে আসলে কিভাবে ঘুরায় প্যাঁচায় প্রশ্ন দিতে পারে, তোমাকে ওইটা বুঝতে হলে তোমাকে বেশি বেশি প্রশ্ন সলভ করতে হবে। তুমি যেখান থেকে পারো প্রশ্ন সলভ করো, তুমি অনুশীলনের প্রশ্ন সলভ করো, তুমি বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্ন সলভ করো, ঢাবির প্রশ্ন সলভ করো। তুমি যে ঢাবিতে পরীক্ষা দিচ্ছ না, তাই বলে যে ঢাবির প্রশ্ন সলভ করবা তা কিন্তু না, ঠিক আছে। তোমাকে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সলভ করতে হবে, তোমাকে অবশ্যই চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করতে হবে। এমন না যে তুমি রাবিতে পরীক্ষা চাও মানে রাবিতেই প্রশ্ন সলভ করবো, তা কিন্তু না। তুমি রাবির প্রশ্ন সলভ করলে যতটুকু কমন না পাবা, তার থেকে তুমি যদি অন্যান্য ভার্সিটির প্রশ্নগুলো সলভ করে যাও রাবিরগুলোর সাথে, তাহলে তোমার কিন্তু প্রশ্ন কমনের নিশ্চয়তা কিন্তু অনেক বেশি, প্রশ্ন কমন এবং চান্স পাওয়ার রেটটা কিন্তু তোমার অনেক বেশি বেড়ে যাবে। কারণ তোমার ওখানে প্রশ্নের টাইপটা কিন্তু ওইগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে, এর বাইরে আহামরি প্রশ্ন আসে না, ঠিক আছে। তো তুমি চেষ্টা করবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের ক্ষেত্রে সকল ইউনিভার্সিটির প্রশ্নগুলো ভালো মতো সলভ করা, বোঝার। হ্যাঁ, অ্যাটলিস্ট সলভ না করতে পারলে প্রশ্নগুলো দেখে যাবা যে প্রশ্নের সলভটা কিভাবে করছে, অ্যাপ্রোচটা কিভাবে করছে, প্রশ্নের যে উত্তর অ্যান্সার শিট আছে ওখান থেকে বুঝে নিবা যে এই প্রশ্ন আসলে আমরা এইভাবে সলভ করবো, ঠিক আছে। এবং বায়োলজির ক্ষেত্রে যেভাবে বললাম, মূল বইটা অবশ্যই প্রাধান্য দিতে হবে এবং যারা পারো মূল বই না পারলে অ্যাটলিস্ট দাগানো লাইনগুলো কালেক্ট করো। সেটাও যদি না হয়, তাহলে চেষ্টা করবা প্রশ্ন ব্যাংক সবগুলো সলভ করার এবং অনুশীলনী প্রশ্নগুলো সলভ করার ব্যাখ্যা সহ ব্যাখ্যাগুলো থেকে নিবা যে আসলে ওই টপিক থেকে আর কি কি প্রশ্ন আসতে পারে। তো এইভাবে পড়লে মোটামুটি কোশ্চেন ব্যাংকের পাশাপাশি মূল বইটা দেখলে তোমার মোটামুটি চান্স একটা হয়ে যাবে এবং এখান থেকে দেখবে যে 70 to 80% প্রশ্ন কমন চলে আসে। তুমি প্রত্যেক বছরই কিন্তু 70 থেকে 75% প্রশ্ন টাইপ রিপিট চলে আসে, ঠিক আছে। টাইপ তুমি কমন পাবা, টাইপ প্রশ্নের টাইপ কমন পাবা, টাইপ তুমি কমন পাবা। তো ওবার বলছি কি, যদি একটা টাইপের উপর তোমার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তো তুমি কিন্তু মোটামুটি ভালোভাবে অ্যান্সার করে আসতে পারবা। বাট কনসেপ্ট ক্লিয়ার নাই, তুমি প্রশ্ন মুখস্থ করবা, লাভ নাই। বাট তোমাকে বুঝে বুঝে প্রশ্ন সলভ করতে হবে। হ্যাঁ, কনসেপ্টটা ভালো মতো বুঝতে হবে। তো যারা এক্সাম ব্যাচ খুঁজতেছো, যারা কৃষির জন্য এক্সাম ব্যাচ খুঁজছে, তো আমাদের কিন্তু এক্সাম ব্যাচ রয়েছে এবং মজার ব্যাপার, এখানে কিন্তু আমরা তোমাদের ম্যাথ এবং হচ্ছে ফিজিক্স কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস কিন্তু ফ্রি দিচ্ছি, অর্থাৎ ম্যাথ ফিজিক্স কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস তোমরা কিন্তু ফ্রি পেয়ে যাবা আমাদের কৃষিগুচ্ছ এক্সাম ব্যাচে। তো এখানে অধ্যায়ভিত্তিক এক্সাম, পেপার ফাইনাল এক্সাম, সাবজেক্ট ফাইনাল, এছাড়া
ফাইনাল মডেল টেস্ট এবং আমরা কিন্তু সাজেশনও তোমাদের দিয়ে দিব। হ্যাঁ, এছাড়া কিছু ক্লাসও আমরা এখানে রাখবো লাইভ ক্লাস। তো এটা ডিসকাউন্ট ফি এখন কিন্তু 250 টাকা তোমরা ভর্তি হতে পারবা। এছাড়া রাবি প্লাস গুচ্ছ যারা এক্সাম দিবা তাদের জন্য এক্সাম ব্যাচ কিন্তু আমাদের অলরেডি শুরু হয়ে গেছে, এগুলো কিন্তু রানিং এক্সাম ব্যাচ। তো যেগুলো এক্সাম হয়ে গেছে সবগুলো তোমরা দিতে পারবা আবার পুনরায়। হ্যাঁ, সুন্দর মতো সাজানো আছে এবং আমাদের কিছুদিনের মধ্যে আমাদের নিজস্ব ওয়েবসাইট চলে আসতেছে, ওয়েবসাইটে প্রশ্নগুলো সুন্দর মতো সাজানো থাকবে। তো তোমরা সেখান থেকে এক্সামদের লিডার বোর্ডেও তোমার কিন্তু পারফরমেন্সটা দেখতে পারবা। হ্যাঁ, এখানে অধ্যায়ভিত্তিক এক্সাম হবে, পেপার ফাইনাল এক্সাম হবে, সাবজেক্ট ফাইনাল এক্সাম হবে, রিভিশন ম্যারাথন ক্লাস থাকতেছে। এছাড়া রাবি প্লাস গুচ্ছ স্ট্যান্ডার্ড ফাইনাল মডেল টেস্ট তোমরা এখানে পেয়ে যাবা। এই এক্সাম ব্যাচটা একদম গুচ্ছ পর্যন্ত হবে, যারা রাবি এবং গুচ্ছ দুইটাতেই পরীক্ষা দিবা তাদের জন্য মোটামুটি এটা ভালো মতো কভার। রাবির আগে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে, রাবি আগে মডেল টেস্ট হবে, দেন রাবির পরে আবার গুচ্ছের জন্য গুচ্ছ ফাইনাল মডেল টেস্ট হবে। ঠিক আছে, তো এটার এনরোল ফি মাত্র 350 টাকা। যারা ভর্তি হতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এছাড়া আমাদের ডেসক্রিপশন বক্স চেক করলে সেখানে কিন্তু তোমরা ডিটেলসটা পেয়ে যাবা। তো আমি যেভাবে বললাম এইভাবে পড়ার চেষ্টা করো, মোটামুটি তোমার এখানে কভার হয়ে যাবে। ঠিক আছে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।